আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হয় মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা, চরম ভোগান্তিতে যাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, উপাচার্যের সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত। 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান ঢাকা কলেজের শিক্ষার্থীদের। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন সহ 10 বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন, জানালেন মির্জা ফখরুল। ইভিএম মেশিন কেনায় 4000 কোটি টাকা তছরুফের সত্যতা পেয়েছে দুদক। রাডার ক্রয় 800 কোটি টাকা জালিয়াতের অভিযোগে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা সহ 12 জনের বিরুদ্ধে মামলা। এবং শেখ হাসিনাকে ফেরত দিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ভারত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের আশা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দাবি আদায় না হয় রাত 12টা 1 মিনিট থেকে কর্মবিরতিতে গিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে রাত 12টার পরের শিডিউলে থাকা ট্রেনগুলো চালায়নি তারা। কিন্তু আন্দোলনের সময় শুরু হওয়ার পরও কিছু ট্রেন চলেছে। রাত 12টার আগ পর্যন্ত যেসব ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল সেসব ট্রেন কিছুটা বিলম্ব করে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে। আন্দোলনকারীরা জানান, রাত 11টা 59 মিনিট পর্যন্ত যেসব ট্রেন স্টেশন থেকে ছেড়ে গেছে সেসব ট্রেনের সব যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে। তবে ওই ট্রেনগুলো গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর রানিং স্টাফরা কর্মবিরতিতে যাবেন। এদিকে ট্রেন চালানো বন্ধের হুঁশিয়ারি পর গতকাল রেল ভবনে সভা ডাকা হয়, কিন্তু তাতে যোগ দেননি রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নেতারা। রেলপথ মন্ত্রণালয় থেকে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানানো হলে তাতেও সাড়া দেয়নি আন্দোলনকারীরা। 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীতে 7 কলেজের কাঠামো কেমন হবে তা শিক্ষক ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অন্যান্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। বিস্তারিত মাজারুল হক মুহাজিরের রিপোর্টে। রাজধানীর 7টি সরকারি কলেজকে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকেই সংকটে শুরু। নানা জটিলতা শেষে প্রায় 1 দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বেরিয়ে এলো রাজধানীর 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও 7 কলেজের অধ্যক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয় 2024-25 সেশন থেকেই তা কার্যকর করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলন কক্ষে হওয়া এই ব্রিফিংয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে 7 কলেজ নিয়ে আলাদা একটি কাঠামো গড়ে তোলা হবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে বরেণ্য শিক্ষাবিদ, তাদের সাথে কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন, যেটা হলো এই 2 বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবেন। সেটার কি রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় 7 কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত উপ উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন, একটি দাবি পূরণ হয়েছে, বাকিগুলোও অবিলম্বে পূরণ করতে হবে। 6টা দাবির ভিতর একটা দাবি এখন পর্যন্ত পূরণ হয়েছে, সেটা হচ্ছে অধিভুক্ত বাতিল। আমাদের এই অধিভুক্ত বাতিল, এটা ছিল আমাদের 6টা দাবির মধ্যে শুধু একটা। এছাড়া আমাদের আরো 5টা দাবি আছে। যখন আমাদের এই সবগুলো দাবি পূরণ হবে তখনই আমরা শান্ত হব। সরকার অবশ্যই পজিটিভ বিষয় হিসেবে নিবে, অলরেডি নিয়েছে, অধিভুক্ত বাতিল করেছে। এবং আমরা বিশ্বাস করি বর্তমান যে জার্নি শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে সরকার ভাবতেছে তাদের কি হবে, এমনি যে লুট বাণিজ্য হয়েছে এর তদন্ত হওয়া উচিত। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের ঘোষণাকে কেন্দ্র করে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন প্রায় শতাধিক শিক্ষার্থী। রাতভর উত্তাল ছিল নিউ মার্কেট, নীলক্ষেত এলাকা।
মসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। 24 ঘন্টার মধ্যে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় কলেজ অধ্যক্ষের সাথে বৈঠকের পর শিক্ষার্থীরা বলেন, রোববার রাতে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় নিউ মার্কেট থানা পুলিশ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে। দায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের কর্মসূচি দেবেন তারা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদত্যাগ না করলে 7 কলেজের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, অশালীন অঙ্গভঙ্গি করেছে। এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন, ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুরানা পল্টনে দলের কার্যালয়ে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন সহ 10 বিষয়ে নীতিগতভাবে ঐক্যমত্যে পৌঁছেছে দুদল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সংস্কার, জাতীয় নির্বাচন আর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার ইস্যুতে এবার জোটের বাইরে থাকা ইসলামী দলগুলোর সমর্থন আদায় মাঠে নেমেছে বিএনপি। এরই অংশ হিসেবে অনেকটা আকস্মিকভাবে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সাথে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে শীর্ষ নেতাদের সাথে ঘণ্টা দেড়েক চলে বৈঠক। পরে যৌথ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, বৃহত্তর স্বার্থে পরস্পর বিরোধী অবস্থান না নেয়ার বিষয়ে ঐক্যমত হয়েছে দু দলের মধ্যে। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আমরা তাদের সাথে, আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদেরও একই কথা। মির্জা ফখরুল জানান, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ মুক্ত রাষ্ট্র গঠন এবং ভোটাধিকার সহ মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে বিএনপি তার অবস্থানের কথা জানিয়েছে। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা। খুব বেশি সময়টা না নিয়ে 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার তুলে ধরা হয় যৌথ ঘোষণায়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ইভিএম মেশিন কেনার নামে প্রায় 4,000 কোটি টাকা তছরুফের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তখনকার সিএসি নুরুল হুদা সহ কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি নিম্নমানের ইভিএমকে ভালো বলে সার্টিফিকেট দেয় প্রযুক্তিবিদ ও কথা সাহিত্যিক ডক্টর জাফর ইকবালকেও অনুসন্ধানের আওতায় আনা হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। 4 বিমানবন্দরের রাডার কেনায় 800 কোটি টাকা জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় 4,000 কোটি টাকা খরচ করে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কিনে তখনকার সিএসি কেএম নুরুল হুদা কমিশন। পরে মাত্র 6টি আসনে ইভিএমে ভোট নেওয়া হয়। অবশিষ্ট থাকে 1 লাখ মেশিন, যেগুলো 2028 সাল পর্যন্ত কার্যক্ষম থাকবে বলে জানানো হয়েছিল। এখন দুর্নীতি দমন কমিশন বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর বেশিরভাগ ইভিএম নষ্ট কিংবা ত্রুটিপূর্ণ পায়। হাজার হাজার কোটি টাকা লোপাট করতেই ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে মনে করছে দুদক। যাচাইকালে মেশিনসমূহের
যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। দুদক টিমের সাথে উপস্থিত বিশেষজ্ঞগণ ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করেন। এই সংক্রান্তে নির্বাচন কমিশন হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। যে তথ্য উপাত্ত উঠে এসেছে তাতে এই বিষয়ে অনুসন্ধানের প্রয়োজন হতে পারে। ইভিএম এর টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য ছিলেন প্রযুক্তিবিদ ও কথাসাহিত্যিক ডক্টর জাফর ইকবাল। নিম্নমানের মেশিনগুলোকে কিভাবে তিনি ভালো বলেছিলেন তা খতিয়ে দেখবে দুদক। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। যারা এই নিম্নমানের মেশিনটাকে ভালো মানের বলেছিল তারাও কি অনুসন্ধানের আওতায় আসবে কিনা? অবশ্যই কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের বাসা ও ব্যাংকের লকার থেকে 10 কোটি টাকা মূল্যের সম্পদ উদ্ধার করেছে দুদক। এর কয়েক গুণ তিনি পাচার করেছেন বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। এর সাথে জড়িতদের খোঁজ করছে কমিশন। জনাব এস.কে. সুরের সম্পদ সংক্রান্ত বিষয়ে রুজুকৃত মামলা সংক্রান্তে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তদন্তকালে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় নিশ্চয়ই তদন্তকারী দল সেই বিষয়গুলো বিবেচনা করবেন। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার কেনাকাটায় 800 কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক, সাবেক বিমান সচিব মহিবুল হক, বেবি চকের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান সহ 12 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। মামলা রুজু করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। একটু জানান তাইলে। জুলাই গণহত্যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এমন আশার কথা জানান। এদিন জুলাই গণহত্যার অভিযোগে 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট গণহত্যায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় 6 পুলিশ সদস্য সহ মোট 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 4টি আবেদন করে প্রসিকিউশন। পুলিশ ছাড়া অপর 2 জন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। প্রাথমিক শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন। এখানে 2 জনে হচ্ছে আওয়ামী লীগের নেতা আর বাকিরা হচ্ছে পুলিশ। এখন আমরা ইনভলভমেন্টের ব্যাপারে যদি তাদের ব্যাখ্যা দিই তাহলে সবাই বুঝে যাবে যে এটা আসলে কারা। তাদের গ্রেপ্তারটা নিশ্চিত করার স্বার্থেই আমরা এগুলো বর্ণনা দিতে পারছি না এবং 4টা পিটিশনে আলাদা আলাদাভাবে মোট 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দুপুরে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন তার বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত। তবে ভারত বিচারহীনতা নাকি ন্যায় বিচারের পক্ষে থাকবে তা সে দেশের সিদ্ধান্ত। The government cannot force India to respond positively. It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. We certainly hope it will choose the latter. প্রায় 300 মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যেই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত 23 ডিসেম্বর ভারতকে চিঠি দিয়েছে সরকার। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উত্তর জানায়নি দেশটি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন চলমান সহযোগিতা অব্যাহত রাখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এক চিঠির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন এই আগ্রহের কথা জানান। চিঠিতে বলা হয়, নতুন নতুন ক্ষেত্রে অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতা চুক্তি করতে চায় ইইউ। দাবি পূরণের জন্য মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়কে সময় দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেন মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জাতীয়করণ ঘোষণা সহ 6 দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল সন্ধ্যার পরে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়
কথা বলে আমাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে দেওয়া হয়েছিল। তারা বলছেন আপনাদের দাবি যৌক্তিক, আমরা এই বিষয়ে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সচিব মহোদয়ের সাথে বসে আগামীকাল দুপুর 2টার মধ্যে যদি আমাদের সিদ্ধান্ত না আসে স্বতন্ত্র প্রতি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা যদি না করা হয়, তাহলে আগামী কাল দুপুর 2টায় আমরা সকল শিক্ষকদের পরামর্শক্রমে, আমাদের সংগঠনের সকল দায়িত্বশীলদের পরামর্শক্রমে আমরা কঠিন কর্মসূচিতে বাধ্য। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আবারও তৎপর সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার ও টিকিট কালোবাজারি রুখতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রার নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন সুকৌশলে সিন্ডিকেটের মাধ্যমে টিকিট কারসাজি করছে এই চক্র। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। সিলেট স্ট্রাইকার্সকে 5 উইকেটে হারিয়ে বিপিএল এর সেরা 4-এ থাকা নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী। 12 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ উঠেছে তারা। মিরপুরে আগে ব্যাট করে 9 উইকেটে 117 রান তোলে সিলেট। সর্বোচ্চ 25 রান আসে আহসান ভাট্টির ব্যাটে। রাজশাহীর হয়ে 15 রানে 4 উইকেট নেন মেহরুব। জবাবে আকবর আলী 43 আর বায়ার্ন বার্লের 34 বলে অপরাজিত 48 রানের ইনিংসে 19 বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজশাহী। সিলেটের হয়ে 2 উইকেট নেন তানজিব হাসান সাকিব। শেষ করার আগে বিআরবিকে বলছে সংবাদ শিরোনাম আরও একবার। বেতন ভাতা সংক্রান্ত জটিলতায় নিরসন না হয় মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলওয়ে রানিং স্টাফরা, চরম ভোগান্তিতে যাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। উপাচার্যের সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত, 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান ঢাকা কলেজের শিক্ষার্থীদের। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন সহ 10 বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন, জানালেন মির্জা ফখরুল। ইভিএম মেশিন কেনায় 4,000 কোটি টাকা তছরুফের সত্যতা পেয়েছে দুদক। রাডার ক্রয়ে 800 কোটি টাকা জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা সহ 12 জনের বিরুদ্ধে মামলা। এবং শেখ হাসিনাকে ফেরত দিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ভারত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের আশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা।